আসসালামু আলাইকুম। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের আজকে যে তোমাদের ভর্তি পরীক্ষা হয়েছিল, জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত যে ভর্তি পরীক্ষা সেই ভর্তি পরীক্ষা আজকে তোমাদের হয়েছে। সেই ভর্তি পরীক্ষার আজকে তোমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান পরে তোমাদের যে যে সাবজেক্টিভ বিষয় ছিল সেগুলো পরীক্ষা হয়েছে। আমরা শুরুতে তোমরা অনেকক্ষণ থেকে আমাদের লাইভ শুরু হওয়ার কথা ছিল 3টা বাজে, কিছু মিস্টেক হওয়ার কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা একটু পরেই শুরু করছি। তোমরা এতক্ষণ পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করছো, সেজন্য তোমাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ। তো শুরুতে আমি তোমাদের কাছে জানতে চাইবো তোমরা সবাই কেমন আছো এবং কে কোথায় থেকে যুক্ত হয়েছো, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা সেটা একটু কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দাও। আর কে কোন জেলা থেকে, কোন জায়গা থেকে যুক্ত হয়েছে একটু দ্রুত জানালে আমার জন্য বুঝতে সহজ হবে এবং আমরা দ্রুত আমাদের স্লাইডে যে আমাদের আজকে যে প্রশ্ন বাংলা, সেটা সমাধানে আমরা দ্রুত চলে যেতে পারবো। একটু সবাই নাইম আহমেদ বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত রেসপন্স করে, আচ্ছা একটু দ্রুত রেসপন্স করবা তোমরা, কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আশা করি তোমরা শুনতে পাচ্ছ এবং যদি কোনো সমস্যা অবশ্যই তোমরা সাথে সাথে কমেন্ট বক্সে জানাবা। আর তোমরা কমেন্ট বক্সে জানালে আমাদের যে টেকনিক্যাল টিম আছে তারা সাথে সাথে তোমাদেরকে সেটা সলভ করে দেবে। আচ্ছা, তো শুরুতে আমরা আমাদের যে বাংলা প্রশ্ন, সেই প্রশ্ন সমাধান আমরা শুরুর যে প্রশ্নটা সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমাদের আজকে যে জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার যে প্রশ্ন, সেই প্রশ্নের আমাদের কাছে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে তোমাদের সেট নাম্বার 2। তো সেট 2-এর যে শুরুতে বাংলার প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নটা ছিল তোমাদের, দেখো এটা তো তোমাদের হেডলাইন, দেখো প্রথম যে প্রশ্ন ছিল সেটা ছিল তোমাদের যে ইন্টারমিডিয়েটের যে বাংলা বই, সে বাংলা বইয়ের একটা কবিতা অংশ থেকে তোমাদের প্রশ্ন আসছে। কবিতাটা কি ছিল? প্রতিদান কবিতা। দেখো এই প্রতিদান কবিতাটা লিখছে হচ্ছে জসিমউদ্দিন। এই জসিমউদ্দিনের প্রতিদান কবিতাতে একটা সহজ প্রশ্ন, যারা ইন্টারমিডিয়েটের মোটামুটি একটু পড়াশোনা করছে এই প্রশ্ন দেখার সাথে সাথে অ্যান্সার করার কথা ছিল তোমাদের। আশা করি তোমরা সেটা করতেও পারছো। দেখো, প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বান পেয়ে বিনিময়ে কি দান করেছেন। আমরা জানি যে প্রতিদান কবিতায় কবিকে যে আঘাত করতে চায়, কবির যে অনিষ্ট করতে চায়, প্রতিদানে কবি এই সব কিছুর বিপরীতে কবি তার যে শত্রুকে, তার যে প্রতিপক্ষকে কবি ভালোবাসা দিতে চেয়েছেন। তো ভালোবাসার বিভিন্ন বিনিময় কবি তার কবিতার মধ্যে উল্লেখ করেছেন। দেখো বলছে যে কবিকে বিষে ভরা বান, অর্থাৎ কটু বাক্য কবিকে বলতে চায়, কবিকে যে শোনায় কটু বাক্য, প্রতিদানে কবি তার যে প্রতিপক্ষ, তার যে শত্রুপক্ষ কি বলতে চান, তাকে বুক ভরা গান, অর্থাৎ তাকে ভালোবাসা দিতে চান। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর পেয়েছো। এটা হচ্ছে তোমাদের কি বুক ভরা গান, এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা উত্তর করতে পারছো। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখো পরবর্তী প্রশ্নে কি আছে? 2 নম্বর প্রশ্নে আছে অপরিচিতা গল্প। অপরিচিতা গল্পে কল্যাণীর মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? অপরিচিতা গল্প কে লিখছে এটাও তোমাদের কাছে ক্লিয়ার, কারণ ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছে আর অপরিচিত গল্প পড়ে না এমন স্টুডেন্ট অন্তত জিএসটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে পরীক্ষা, এখানে মনে হয় বসে নাই। তোমরা যারা ইন্টারমিডিয়েট বা বিশ্ববিদ্যালয় চান্স প্রত্যাশী সবাই অপরিচিতা গল্প পড়ছে এবং এখানে মাতৃআজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে এটার সাথে তোমরা খুব পরিচিত। কারণ অনুপম যখন ওই যে কল্যাণী থেকে বিতাড়িত হয়ে কল্যাণীর যে বিবাহ সম্পর্কিত যে ঝামেলার পরে যখন অনুপম কল্যাণীকে দেখেছিল, তখন তার প্রেমে এতটাই মশগুল হয়েছিল এবং কল্যাণী তার যে মাতৃভূমি, অর্থাৎ সে কলকাতা ছেড়ে কানপুরে চলে গেছে যে কল্যাণীকে পাওয়ার আশায়। তখন কল্যাণীর কাছে জানতে চেয়েছিল কেন তুমি আমাকে বিয়ে করবে না, তখন সে বলছিল মাতৃআজ্ঞা। তো মাতৃআজ্ঞা বলতে মূলত সে ভেবেছিল যে এই পক্ষে, সে তো আগে জানতো যে কল্যাণীর মা নেই, তাহলে এখানে মাতৃআজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? তো আসলে মূলত এই মাতৃআজ্ঞা মূলত কল্যাণী যে যৌতুক প্রথার বিরুদ্ধে কল্যাণীর বাবা এবং তার যে দৃঢ় প্রতিরোধ, সেই প্রতিরোধ মূলত তার দেশের প্রতি, মাতৃভূমির প্রতি তার যে কর্তব্য, সেটাই মূলত মাতৃআজ্ঞা বলতে এখানে বোঝানো হয়েছে। এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা সঠিক অ্যান্সার করতে পারছো। তো আমরা দেখো
তাহলে এই প্রশ্নের উত্তর কী হবে? মাতৃভূমির প্রতি তার কর্তব্য। এখানে কল্যাণী মাতৃভূমির প্রতি কর্তব্যকে বোঝানো হয়েছে। এর পরবর্তী দেখো, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে কি আছে দেখো, 3 নম্বর প্রশ্ন আমরা কোথা থেকে আসছে? আমাদের যে বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আমরা অসমাপা আত্মজীবনী, যে আত্মজীবনী থেকে যে নেওয়া হয়েছে 52-এর দিনগুলো, সেইখান থেকে এই প্রশ্নটা এসেছে। এটাও খুবই সহজ প্রশ্ন ছিল এবং এক ফলকে অ্যান্সার করার মতো উত্তর ছিল এটা। দেখো, ফরিদপুরে কত সালের নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ার্কার ইনচার্জ ছিলেন? সেটা তোমাদের মূল বইতে খুব সুন্দরভাবে দেওয়া ছিল। এখানে 52-এর দিনগুলোতে 2জন মহিউদ্দিনের কথা বলা হয়েছিল। 2জন মহিউদ্দিনের কথা বলা হয়েছে। এই 2জন মহিউদ্দিনের মধ্যে একজন মহিউদ্দিন ছিল বঙ্গবন্ধুর যে অনশনের দিনগুলো, যে বঙ্গবন্ধুর রাজনৈতিক সহকর্মী। আরেকজন মহিউদ্দিন ছিল যে বঙ্গবন্ধু আওয়ামী লীগের কর্মী ছিল। সেই মহিউদ্দিনের কথা বলা হয়েছিল এখানে। যে মহিউদ্দিন কে ছিল তার পরিচয় যখন বলা হয়েছিল, তখন বঙ্গবন্ধু নিজেই তার পরিচয় বলছিলেন। এই মহিউদ্দিন ছিল বঙ্গবন্ধু যখন 1946 সালে, কত সালের কথা বলা হয়েছে? 1946 সালে যখন বঙ্গবন্ধু ফরিদপুরের নির্বাচনী ওয়ার্কার ইনচার্জ ছিলেন, তখন এই মহিউদ্দিনের সাথে বঙ্গবন্ধুর পরিচয় হয়েছিল। তাহলে কত সালের নির্বাচনে? 1946 সালের নির্বাচনে বঙ্গবন্ধু যখন ফরিদপুরের ওয়ার্কার ইনচার্জ ছিলেন, তখন এই মহিউদ্দিনের কথা বলা হয়েছিল। এটা আমাদের ফোকাসের লেকচার শিট থেকে শুরু করে গাইডের সব জায়গার মধ্যে এগুলো আমি এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যে 3টা প্রশ্ন করা হচ্ছে, সবগুলোই আমাদের লেকচার শিটের মধ্যে আছে। তোমাদেরকে আমি লেকচার শিটগুলো যদি দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের লেকচার শিটের মধ্যে এই প্রশ্নগুলো একদম হুবহু দেওয়া আছে। দেখো, এই যে আমরা তো প্রথম প্রশ্নটা বলছিলাম, বিষে ভরা বানের পরিবর্তে কবি কি দিতেছেন? বুক ভরা গান। এর পরবর্তীতে দেখো, দ্বিতীয় প্রশ্নের উত্তর আমাদের শিট থেকে দেওয়া হয়েছে। দেখো, 1 নম্বর লেকচার শিটে এই প্রশ্ন ছিল। এর পরবর্তী পেজে দেখো, পরবর্তী যে প্রশ্ন ছিল 2 নম্বরে যে প্রশ্ন ছিল, দেখো এই যে দেখো 2 নম্বর প্রশ্ন, যে দেখো এই যে অপরিচিত গল্প মাতৃজ্ঞা মানে কি? এই যে মাতৃভূমি। মাতৃজ্ঞা মানে কি? মাতৃভূমি। এখানে সুন্দর করে দেওয়া আছে। এর পরবর্তীতে দেখো 3 নম্বর, পরবর্তী 3 নম্বর প্রশ্নের উত্তর তোমরা আমাদের ফোকাসের যে লেকচার শিটের মধ্যে তোমরা পাবে। দেখো 3 নম্বর যে প্রশ্ন ছিল, 3 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গবন্ধু কত সালে ইলেকশন ওয়ার্কার ইনচার্জ ছিলেন? এটা রিপিট প্রশ্ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 22-23 সেশনে এটা এই প্রশ্নটা আসছিল। এটা 46 সালের নির্বাচনে ফোকাসের লেকচার শিটে সরাসরি এই প্রশ্নগুলো ছিল। আশা করি যারা মোটামুটি লেকচার শিটগুলো ভালোভাবে পড়ছে, তোমরা এই প্রশ্নগুলো পারার কথা। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখো, পরবর্তী 4 নম্বর প্রশ্ন কি ছিল? দেখো, 4 নম্বর প্রশ্ন ছিল তোমাদের, 4 নম্বর প্রশ্ন ছিল কোনটি সংলাপ নির্ভর কবিতা? কোনটি সংলাপ নির্ভর কবিতা? তাই এই প্রশ্নের উত্তর তোমরা অ্যান্সার করো তো আমি তোমাদের অ্যান্সার অপেক্ষায় রইলাম যে এই প্রশ্নের উত্তর দেখি কতজন অ্যান্সার করতে পারো। যে কোনটি সংলাপ নির্ভর কবিতা? ক নম্বর অপশন আছে 18 বছর বয়স, খ নম্বর অপশন আছে বিদ্রোহী, আর গ নম্বর অপশন আছে প্রতিদান, ঘ নম্বর অপশন আছে তাহারই পড়ে মনে। এই প্রশ্নের উত্তর তোমরা একটু দ্রুত অ্যান্সার করো তো, তোমাদের থেকে আমি উত্তরটা জানতে চাচ্ছি। কোনটি সংলাপ নির্ভর কবিতা? গোলাম আজম সঠিক অ্যান্সার দিয়েছে ঘ নাম্বার, তাহারই পড়ে মানে। আমরা তোমাদেরকে ক্লাসে বারবার পড়াইছি, যখন তোমরা যারা তাহারই পড়ে মানে অর্থাৎ সুফিয়া কামালের যে তাহারই পড়ে মানে কবিতাটা পড়ছো, সেই কবিতার মধ্যে অনেকে সঠিক অ্যান্সার মেজর খ নম্বর, যারা খ নম্বর উত্তর তুমি হয়তো কোনো জায়গায় মিস্টেক করছো। অনেকেই প্রায় 99% স্টুডেন্ট তোমরা সঠিক অ্যান্সার দিয়েছে। আসলে এটা একদম সহজ প্রশ্ন ছিল যে তাহারই পড়ে মনে কবিতাটাই মূলত সংলাপ নির্ভর, কারণ কবি এবং কবিভক্তির মধ্যে এখানে সংলাপ, যে কবি যে স্বামী মারা যাওয়ার পরে কবির মন ব্যথাতুর কেন, এটা কবির ভক্ত কবির কাছে জানতে চাচ্ছে। তার মানে এখানে সরাসরি আমাদের এইটাও আমাদের শিটের মধ্যে ছিল। দেখো, আমরা যদি শিটের পৃষ্ঠা দেখি, আমাদের যে তাহারই পড়ে মনে কবিতার শিটে আমাদের সরাসরি এই প্রশ্নটার উত্তর আছে। দেখো তোমরা, এই যে কোনটি সংলাপ নির্ভর রচনা, এটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রিপিট প্রশ্ন 22-23 সেশনে আসছে। তাহারই পড়ে মনে, এটা একটা সংলাপ নির্ভর কবিতা এবং কবি এবং কবিভক্তের মধ্যে তোমরা যারা মোটামুটি পড়াশোনা করছো, এই জিনিসগুলো ক্লাসে তোমাদেরকে পড়ানো হয়েছে। এই প্রশ্ন তোমাদের জানার কথা এবং অনেকে সঠিক উত্তর দিয়েছে। আশা করি তোমরা এই প্রশ্ন উত্তর পেরেছো। এর পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে? দেখো, পরবর্তী প্রশ্ন ছিল 5 নম্বর প্রশ্ন হচ্ছে এ আবার একটা কি কথা বিলাসী গল্পে
এই কথা বলতে কি বোঝানো হয়েছে? এই কথা বলতে বোঝানো হয়েছে স্ত্রী লোকের গায়ে হাত না তোলা, অর্থাৎ বিলাসীকে যখন প্রহার করেছিল তখন ওই যে লেখক এখানে মূলত কটাক্ষ করে কথাটা এখানে এনেছিলেন, কটাক্ষ করে এই কথাটা এনেছিলেন। এটা আমাদের শীটে হয়তো তোমরা সরাসরি পাবে না, কিন্তু মূল বইতে তোমরা এই প্রশ্নের উত্তরটা তোমরা যারা বিলাসী গল্প পড়েছো তোমরা এই প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের যে স্ত্রী লোকের গায়ে হাত না তোলা। এটা হচ্ছে এই প্রশ্নের স্ত্রী লোকের গায়ে হাত না তোলা। দেখো ওই কালারটা চেঞ্জ করে দিচ্ছি, দেখো তোমাদের হলুদ কালার দিলে তোমরা দেখতে পাবে। দেখো স্ত্রী লোকের গায়ে হাত না তোলা, এটা তো আমাদের লেকচার শিটে তুমি সরাসরি না পেলেও তোমরা মূল বইতে দেখবা এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবা। এর পরবর্তী প্রশ্নে দেখো 6 নম্বর প্রশ্ন আমাদের কি আছে, একটু আমরা যদি ওই প্রশ্নে চলে যাই। দেখো 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর ফেব্রুয়ারি 1969 কবিতা কে লিখছে? শামসুর রহমান। তোমরা সবাই জানো এই যে ফেব্রুয়ারি 1969 কবিতা অবিনাশী বর্ণমালাকে কবি কিসের সাথে তুলে করেছেন? যারা মোটামুটি কবিতাটা তোমরা রিডিং পড়ছো, কবিতাটা যারা তোমরা মোটামুটি রিডিং পড়ছো তারা এই প্রশ্নের উত্তর, কারণ এখানে কবি অবিনাশী বর্ণমালাকে নক্ষত্রের সাথে তুলনা করেছেন। কিসের সাথে তুলনা করেছেন? নক্ষত্রের সাথে তুলনা করেছেন। তোমরা সরাসরি যদি কবিতার লাইন দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কবি এখানে যে আমি দেখলাম সালামে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা, তার মানে কিসের সাথে তুলনা করেছেন? নক্ষত্রের সাথে তুলনা করেছেন। এটা আমাদের ফোকাসের লেকচার শিটে তোমরা এই প্রশ্নের উত্তর পাবে। দেখো আমি তোমাদের ফোকাসের লেকচার শিটে দেখানোর চেষ্টা করতেছি, দেখো তোমরা তাকাও। দেখো ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করেছে? নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক ইউনিটে 20-21 সেশনে এই প্রশ্ন, তার মানে রিপিট প্রশ্নগুলোই দেখো তোমাদের এখানে আজকে যে জিএসটি বা তোমাদের যে প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয়েছে সেই প্রশ্নে এই উত্তরটা আছে। তো তোমরা যারা বিগত, তোমাদেরকে আমরা ক্লাসে বারবার বলছি যে তোমরা বিগত সালের কোশ্চেনগুলো বারবার একটু রিভিশন দাও, তাহলে তোমরা বুঝতে পারবা যে কি ধরনের প্রশ্ন আসে। এখন সরাসরি এখান থেকে প্রশ্ন চলে আসছে, তো এগুলো তোমরা আসলে পারার কথা, সহজ প্রশ্ন ছিল। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখো পরবর্তী প্রশ্নে কি আছে, 6 নম্বর প্রশ্ন গেছে। 7 নম্বর প্রশ্নে আমাদের দেখো 18 বছর বয়স থেকে, অর্থাৎ সুকান্ত ভট্টাচার্য যে কবিতাটা 18 বছর বয়স থেকে আসছে, এদেশের বুকে 18 আসুক নেমে, এই পঙ্ক্তিতে 18 শব্দটির অলংকারিক অর্থ হচ্ছে মূলত কি হবে? তারুণ্য। কি হবে? হবে হচ্ছে তোমাদের দেখো এটা হবে কি? তারুণ্য। মূলত 18 বছর বয়স কবিতার মধ্যে তারুণ্যকে এখানে মূলত প্রাধান্য দেওয়া হয়েছে। তো এটার অলংকারিক অর্থ হচ্ছে, তোমরা এই প্রশ্ন সহজ প্রশ্ন ছিল, কারণ যারা 18 বছর বয়স কবিতা পড়ছো, 18 বছর বয়সে কবিতার মধ্যে কোন জিনিসটাকে ঝরা জীর্ণতাকে পিছনে ফেলে তারুণ্যকে, অর্থাৎ 18 বছর বয়স যে সব কিছুকে জয় করার, সব ব্যর্থতা গ্লানিকে পিছনে ফেলে দেওয়ার সময়, 18 বছর বয়সে যে জীবনের একটা সোনালী সময়, সেই সময়টাকে মূলত এখানে বোঝানো হয়েছে যে এখানে মূলত তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ এই 18 শব্দটার আলংকারিক অর্থ হচ্ছে তারুণ্য। 18 শব্দটার অলংকারিক অর্থ হচ্ছে তারুণ্য। এর পরবর্তী এটাও আমাদের লেকচার শিটে পাওয়ার কথা, তোমাদের দেখি লেকচার শিটে আছে কিনা আমরা একটু দেখি। দেখো এদেশের বুকে 18 আসুক নেমে, কোন বৈশিষ্ট্যের কারণে কবি একথা বলেছেন? অর্থাৎ এই তারুণ্য। দেখো তারুণ্যর কারণে এখানে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় 17-18 সেশনে এই প্রশ্নটা এসেছিল। তো এখানে তোমরা এই প্রশ্ন যারা 18 বছর বয়স কবিতা পড়ছো, কবিতার পাঠ পরিচিতি অংশ পড়ছো, পাঠ পরিচিতি অংশ থেকে এই প্রশ্ন করা হয়েছে, হুবহু প্রশ্ন আসছে, বুঝতে পারছো কিনা? তো আমাদের লেকচার শিটের মধ্যে এই প্রশ্নটা ছিল। তোমরা তোমাদের দেখো 25 নম্বর প্রশ্নে ছিল এই 18 বছর বয়স কবিতার যে প্রশ্ন ছিল। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখি কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে কাকে সালাম নমস্কার জানিয়েছেন? তোমরা এই প্রশ্নের উত্তর তোমাদের জানার কথা। দেখি এই প্রশ্নের উত্তর আমি তোমাদের থেকে নিচ্ছি যে এই প্রশ্নের উত্তরটা কি হবে, তোমরা একটু সবাই কমেন্টে জানাও তো। মিজানুদ্দিন সাবির উত্তর করছে ডি,
মিজানুদ্দিন সাব্বির উত্তর সঠিক হয়েছে। এর পরবর্তীতে অনেকেই সঠিক উত্তর করতেছো। এই প্রশ্ন আসলে জানার কথা, কারণ যে যদি অনেকেই উত্তর করতেছো, নাইম আহমেদ, নাজিফা, নিহা, আহসান হাবিব, সত্যকে ডি নাম্বার, এর সত্য জানার কথা, কারণ কবিতার প্রথম লাইনের মধ্যে কবি যে পথে বের হচ্ছেন, অর্থাৎ কবির এই পথ মূলত সত্যের পথ। কবি সত্যকে, তার সত্যকে, অর্থাৎ কবি নিজেকে, নিজের সত্যকে নমস্কার করছেন, কুর্নিশ করছেন, সালাম করছেন নিজের সত্যকে। বুঝতে পারছো? তার মানে এই প্রশ্নের উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে তোমাদের সত্যকে। কাকে সালাম করছেন? কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে কাকে সালাম নমস্কার, অর্থাৎ নিজের সত্যকে, নিজের সত্যকে সালাম। এর পরবর্তী এটা আমাদের লেকচার শিটের মধ্যে আছে, দেখো লেকচার শিটের মধ্যে আছে, দেখো এই যে আমার পথ প্রবন্ধে, আমার পথ প্রবন্ধে লেখক কাকে নমস্কার জানিয়েছেন? ইসলাম বিশ্ববিদ্যালয় 19-20 সেশনে আসছে, দেখো সত্যকে। কাকে জানিয়েছেন? সত্যকে। দেখো আচ্ছা আচ্ছা, এখানে দেখো হাইলাইট করে দেওয়া আছে সত্যকে। কাকে জানিয়েছেন? নিজের সত্যকে। দেখছো তোমরা সবাই? এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। দেখো পরবর্তী প্রশ্নে কি আছে? 8 নম্বর প্রশ্ন গেছে। 9 নম্বর প্রশ্ন আমাদের কি আছে? দেখো 9 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? সোনার তরী কবিতা লিখছে কে? সোনার তরী কবিতা লিখছে হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই কবিতা, অর্থাৎ কবিতার শব্দার্থ থেকে এই প্রশ্নটা তোমাদেরকে দেওয়া হয়েছে। বাঁকা জল বলতে কি বোঝায়? অনন্ত কালস্রোত। বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? অনন্ত কালস্রোতকে বোঝানো হয়েছে। সোনার তরী কবিতা একটা দার্শনিক কবিতা, দার্শনিক কবিতা। তো এই কবিতার মধ্যে কবি মূলত যে কবির যে জীবন দর্শনকে তিনি এখানে খুঁজে পেয়েছেন। এখানে মূলত আমরা জানি যে সোনার তরী একটা রূপক কবিতা। এই কবিতার মধ্যে কবিতার স্বাভাবিকতা একরকম, রূপকর্তা আরেক রকম। বুঝতে পারছো কিনা? তো এখানে মূলত বাঁকা জল কি? অনন্ত কালস্রোত, অর্থাৎ মানুষের যে জীবনের যে গতি প্রবাহ, এই যে বাঁকা জল মূলত সেই অনন্ত কালস্রোতকেই বোঝানো হয়েছে। এটাও আমাদের লেকচার শিটের মধ্যে আছে। তোমরা যদি দেখো আমাদের লেকচার শিটে এই প্রশ্ন তোমাদের ছিল, তোমরা আশা করি এই প্রশ্ন জানার কথা। দেখো সোনার তরী কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক? দেখো সোনার তরী কবিতায় কালস্রোতের, কিসের প্রতীক? কালস্রোতের প্রতীক। এটা আমাদের লেকচার শিটের মধ্যে তোমরা দেখো সরাসরি আমাদের ফোকাসের যে লেকচার শিটগুলো ছিল। আচ্ছা একটু তাড়াতাড়ি বললে ভালো হয়, আমি তোমাদের তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। তো অনন্ত কালস্রোতের প্রতীক। এর পরবর্তী প্রশ্নে দেখো, এর পরবর্তী প্রশ্নে কি আছে? পরবর্তী প্রশ্নে আছে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন আছে, তা বলে বাঙালি কাপুরুষ নয় উক্তিটি কে করেছেন? এই প্রশ্ন তোমাদের আসছে তোমাদের যে সিরাজউদ্দৌলা যে নাটক আছে, নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য থেকে এই প্রশ্নটা করেছে। এখানে ওই যে ক্লেটন বাঙালিকে কাপুরুষ বলে কাপুরুষ যখন বলেছিল, তখন ওয়ালি খান তো বাঙালি ছিল, তখন তার একটু আতে ঘা লাগছে যে আমি নিজে বাঙালি। ওয়ালি খান মূলত টাকার জন্য ইংরেজদের পক্ষ হয়ে কাজ করতেছিল। তো ওয়ালি খানে যখন সে তার বাঙালিকে যখন কাপুরুষ বলছে, তখন তার আত্মসম্মান বোধ লাগছে, মানে তার নিজের স্বজাতি যতই হোক, সে টাকার জন্য কাজ করুক আর যাই করুক। তো মূলত ওয়ালি খান বলছে বাঙালি কাপুরুষ নয়, বাঙালি কি কাপুরুষ নয়। তো এখানে এই কথাটা বলেছেন, এই উক্তিটা করেছেন কে? ওয়ালি খান। এই উক্তিটা করেছেন ওয়ালি খান। এই উক্তিটা কে করেছেন? ওয়ালি খান। এটা তোমরা আমাদের লেকচার শিটের মধ্যে, আমাদের গাইডের মধ্যে এই প্রশ্নটার উত্তর আছে। লেকচার শিটে সরাসরি না থাকলেও গাইডের মধ্যে এই উত্তর আছে, কারণ এত হিউজ পরিমাণ বড় নাটকের সব কিছু উক্তি লেকচার শিটে দেখানো সম্ভব না। এর পরবর্তী প্রশ্নে কি আছে? দেখো 11 নম্বর, এখানে 10 নম্বর গেছে, 11 নম্বরে আমাদের আছে, দেখো মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। বাক্যটি কোন রচনার অন্তর্গত? খুবই সিম্পল একটা প্রশ্ন, এটা তোমাদের জানার কথা। এটা বঙ্গবন্ধুর 52 দিনগুলো থেকে নেওয়া হয়েছে। নুরুল আমিন সম্পর্কে, তৎকালীন যে পূর্ব বাংলার যে মুখ্যমন্ত্রী নুরুল আমিন সম্পর্কে বঙ্গবন্ধু এই উক্তিটা করেছিলেন যে মানুষের যখন, অর্থাৎ নুরুল আমিন তো এই যে মানুষের উপর গুলি না করে সে তো গ্রেপ্তার করতে পারতো, তখন বঙ্গবন্ধু তাকে উদ্দেশ্য করে বলছে যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। এটা 52 দিনগুলো দেখো এটা কোন কথা আছে? 52 দিনগুলোতে আছে। এটা আমাদের লেকচার শিটের মধ্যে আছে। দেখো
এই যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। বাক্যটি কোন রচনার অংশ? সেটা হচ্ছে বায়ান্নের দিনগুলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাদের এই প্রশ্ন আসছিল, বুঝতে পারছো কিনা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই প্রশ্ন 18-19 সেশনে আসছে। কথা ক্লিয়ার? দেখো এর পরবর্তী প্রশ্নে আমরা যদি চলে যাই, পরবর্তী প্রশ্নে কি আছে দেখো। পরবর্তী প্রশ্নে আছে 11 নম্বর প্রশ্ন গেছে, 12 নম্বরে কি আছে? 12 নম্বর প্রশ্নে আছে দেখো, আবুল ফজল ছাত্র জীবনে কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? তোমরা জানো যে তোমাদের যে মানব কল্যাণ, তোমাদের যে মানব কল্যাণ, একজন বলছেন ভাই না আপনি ভুল বললেন, এইটা বঙ্গবন্ধু বলেছিলেন মুসলিম লীগের ভুল পদক্ষেপের কারণে। তো নুরুল আমিন কি মুসলিম লীগে ছিল না? মূলত নুরুল আমিনের ভুলকেই এখানে দেখানো হয়েছে, বুঝতে পারছো কিনা? তোমার কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে, বুঝতে পারছো কিনা? এখানে আবুল ফজল কিসে কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? তুমি একটু ভালোভাবে পড়াশোনা করে দেখো, গল্পটা বা প্রবন্ধটা ভালো করে পড়ো, তখন বুঝতে পারবে। আবুল ফজল ছাত্র জীবনের কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? ছাত্র জীবনে যুক্ত ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে, ভাষা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন। তোমরা জানো যে বাংলাদেশে যারা কয়েকজন লেখক ছিলেন যারা বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে, বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল, সেই যুক্ত একজনের মধ্যে ছিলেন কে? আবুল ফজল। যারা এই বুদ্ধির মুক্তি আন্দোলনের একটা স্লোগান ছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। আর এই বুদ্ধির মুক্তি আন্দোলনের একটা পত্রিকা সম্পাদনা করতেন, সেই পত্রিকার নাম ছিল শিখা পত্রিকা। এখানে আবুল ফজল ছাড়া অনেকেই এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। মোহাম্মদ শহীদুল্লাহ, আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন, অনেকেই বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তার মানে আবুল ফজল কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন? আবুল ফজল জড়িত ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন। এই আন্দোলনের সাথে আরো অনেকেই জড়িত ছিলেন। তোমাদেরকে বলছি যে আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন, কাজী শহীদুল্লাহ, এরপর কাজী আব্দুল ওয়াদুদ, এভাবে অনেকে এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। অনেক একজন ফারহান জুয়েল সালাম পাঠিয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা যুক্ত হয়ে দেখতেছো তোমাদেরকে অসংখ্য অভিনন্দন। আর কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্টে জানিয়ে দাও। এরপরে এই ফাঁকে আমরা আমাদের 13 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো এই প্রশ্ন তোমার আমি আর ফোকাসের লেকচার শিট খুব বেশি দেখানোর চেষ্টা করতেছি না, কারণ এগুলো আমাদের সব ফোকাসের লেকচার শিট গাইড থেকে এই প্রশ্নগুলো এসেছে। আর দেখালে তোমরা অনেকে দেখালে আমি দেখাইতে পারি। দেখো এই প্রশ্ন আমাদের লেকচার শিট থেকে আসছে, কারণ এগুলো মূল বইয়ের পড়াশোনা প্লাস আমাদের লেকচার শিটে খুব বারবার করে এই প্রশ্নগুলো তোমাদেরকে ক্লাসে সব জায়গায় দেখানো হয়েছে, বুঝতে পারছো কিনা? তোমরা দেখো এই প্রশ্নটা আমাদের লেকচার শিটের মধ্যে ছিল। আমি যদি তোমাদের লেকচার শিটে নিয়ে যাই, দেখো মিনহাজ সাব্বির জামালপুর থেকে যুক্ত হয়েছে। এই যে মানুষের যখন প্রথম আসে, এর পরবর্তী পেজটা চলে যান। এরপরে দেখো, আচ্ছা এটা না, অন্য আমরা প্রশ্নে চলে যাই। দেখো প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্নে কি আছে? আমরা ছিলাম হচ্ছে 12 নম্বর প্রশ্নে। এবার 13 নম্বর প্রশ্নে দেখো। 13 নম্বর প্রশ্নে আছে সম্মুখ উচ্চ সংবৃত স্বরধ্বনি। এটা আমাদের ফোকাসের 1 নম্বর লেকচার শিট ছিল। তোমাদেরকে যারা আমার ক্লাস করছে তোমাদেরকে আমি ক্লাসে একটা ছকের কথা বলেছিলাম যে 1 নম্বর লেকচার শিটে কিছু গুরুত্বপূর্ণ, অনেকে বলছে লেকচার শিট, আসলে লেকচার শিট থেকে সব দেখানোর দরকার প্রয়োজন নেই, কারণ আমি তোমাদেরকে দেখাইছি যে এত অনেকগুলো প্রশ্ন আমাদের লেকচার শিট থেকে আসে। তো আমাদের 1 নম্বর লেকচার শিটে একটা ছক আছে, এটা শুধু তোমাদের এই অ্যাডমিশনের জন্য না, সব জায়গায় এই প্রশ্নটা এখান থেকে এখন প্রশ্ন আসে, চাকরি থেকে শুরু করে বিসিএস থেকে শুরু করে সব জায়গায় এই জায়গা থেকে প্রশ্ন আসে যে জিহ্বায় উচ্চারিত বাংলা স্বরধ্বনি, মানে জিহ্বার দিক থেকে বাংলা স্বরধ্বনি উচ্চারণের একটা ছক আছে। সেই ছকের মধ্যে যে সম্মুখ উচ্চ সংবৃত, উচ্চ মানে হচ্ছে উপরের দিক থেকে, সম্মুখ মানে সামনে, সংবৃত মানে গোল। সংবৃত মানে কি? কোনো বর্ণ উচ্চারণের সময় ঠোঁট যখন গোল হবে সেটাকে বলে সংবৃত, আর ঠোঁট যখন প্রসারিত হবে সেটাকে আমরা বলবো বিবৃত। তো এটা হচ্ছে ইটা বলার পরে দেখো আমাদের ঠোঁটটা একটু গোল হচ্ছে, আবার সামনে থেকে উচ্চারিত হচ্ছে। তো এই সম্মুখ উচ্চ সংবৃত ধ্বনি কোনটা? সেটা হচ্ছে আমাদের দেখো
এটা আমাদের ফোকাসের 1 নম্বর লেকচার শিটে আছে, তোমরা দেখে নিবা যে ফোকাসের লেকচার শিটে স্যারা ঠিক বলছে কিনা, এটা তোমরা যাচাই করে নিও। আমাদের ফোকাসের 1 নম্বর ধ্বনিবর্ণ অক্ষর থেকে এই প্রশ্নটা আসছে। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই 13 নম্বর পরে 14 নম্বরে, কোন বানানটি অশুদ্ধ? কোন বানানটি অশুদ্ধ? এটা যারা তোমরা নত্যবিধান সত্যবিধানের ক্লাস করছো তোমাদের এই প্রশ্ন জানার কথা। এখানে আমরা যদি দেখি এই বানানগুলোর মধ্যে দেখো, এই বানানগুলোর মধ্যে যে ক নাম্বার সঠিক, পিপিলিক সঠিক, রচনাবলী সঠিক, একটা বানান ভুল, সেটা হচ্ছে পূর্বাহ্ন। আমরা জানি যে রেফের পরে মধ্যাহ্ন হয়, ওই যে তোমাদেরকে টিন তথ্য দিয়ে অর্থাৎ চুম্বক তথ্য দিয়ে একটা তথ্য পড়াইছিলাম, সেটা হচ্ছে যখন রেফের পরে দন্তান্ন মধ্যাহ্নের ব্যবহার আসবে সেখানে সবসময় মধ্যাহ্ন হবে। তো পূর্বাহ্নের মধ্যে দেখো রেফ আছে, রেফের পরে প বর্গ, ক বর্গ, প বর্গের মধ্যে ব আছে, এরপরে দন্তান্ন মধ্যাহ্নর ব্যবহার আসছে, তার মানে এখানে হবে মধ্যাহ্ন, কিন্তু দেওয়া আছে দন্তান্ন, মানে পূর্বাহ্ন বানানটা হচ্ছে এইভাবে শুদ্ধ। দেখো, অর্থাৎ হয় যখন মধ্যাহ্ন দিবে তখন আমরা এটা নিচে দিব, আর হয় যখন দন্তান্ন হয় তখন পাশে হয়, তার মানে এই বানানটা হচ্ছে ভুল আছে, আর 3টা বানানে সঠিক আছে। তো তোমাদেরকে বলা হয়েছে কোন বানানটি শুদ্ধ, সেটা হচ্ছে, কিন্তু আবার যখন আমরা যদি বলতাম সায়ান্ন, সায়ান্নের মধ্যে দেখো, সায়ান্নের মধ্যে কিন্তু দন্তান্ন সঠিক, কারণ এখানে চুম্বক, কোনো চুম্বক বর্ণ নাই। অর্থাৎ আমরা যদি তোমাদেরকে চুম্বক তত্ত্ব দিয়ে নত্যবিধান সত্যবিধান পড়াইছিলাম, সে নত্যবিধান সত্যবিধান থেকে এখান থেকে তোমাদের প্রশ্ন আসছে। আচ্ছা, এর পরবর্তী দেখো 15 নম্বর প্রশ্নে আমাদের কি আছে, এটা আমাদের লেকচার শিটের মধ্যে আছে, আমি তোমাদেরকে লেকচার শিট আর দেখাচ্ছি না। 15 নম্বর প্রশ্ন আসছে আমাদের সেই 1 নম্বর লেকচার শিট থেকে। দেখো 15 নম্বর প্রশ্নে কি আসছে, অনুবীক্ষণ শব্দটিতে কয়টি অক্ষর আছে? তোমরা অক্ষর ছোটবেলা তোমাদেরকে অসংখ্যবার তোমাদেরকে সিলেবল পড়াইছিল, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল, অর্থাৎ আমরা এক প্রশ্বাসে যতটুকু উচ্চারণ করতে পারি এটাকে বলে অক্ষর। বর্ণ এবং অক্ষর কিন্তু এক জিনিস না। যেমন আমরা বলি মা, এই মা শব্দের মধ্যে 2টা বর্ণ আছে কিন্তু অক্ষর একটা, মা। অর্থাৎ আমরা মা বলতে কিন্তু আমরা একবারে উচ্চারণ করি মা, কিন্তু যখন আমরা বাবা বলি বা, বা 2বার উচ্চারণ করি। অর্থাৎ এখানে এক প্রয়াসে আমরা উচ্চারণ করতে, বাবা কিন্তু আমরা এক প্রয়াসে উচ্চারণ করতে পারি না, 2বার বা, বা। তো অনুবীক্ষণ শব্দটিতে অক্ষর আছে 4টি। অনুবীক্ষণ শব্দটির অক্ষর কয়টি আছে? 4টি। কিভাবে আমি তোমাদেরকে যদি বলি, এখানে যদি আমি তোমাদেরকে, এর আগে অনেকবার আসছে যে বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে? 5টি, বিশ্ববিদ্যালয়। তো অনুবীক্ষণের মধ্যে তুমি এভাবে তোমাকে বলতে অনুবীক্ষণ, অনুবীক্ষণ, অর্থাৎ তুমি তোমার এখানে সম্পূর্ণ ছেড়ে দিতে হবে, যতটুকু উচ্চারণ করা যায়। কয়টা হবে? 4টা। অনুবীক্ষণ, এখানে 4টা অক্ষর আছে। কয়টা অক্ষর আছে? 4টা। অনুবীক্ষণ, 4টা অক্ষর আছে। কিন্তু তুমি যদি এভাবে বলে অনুবীক্ষণ, তাহলে একটা অক্ষর, বুঝতে পারছো কিনা? কিন্তু তোমাকে এখানে ছেড়ে দিতে হবে, অর্থাৎ তুমি এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করতে পারে সেটার নামই হচ্ছে অক্ষর। আচ্ছা, সঞ্জয় রায় বলছে 3টে অক্ষর হওয়ার কথা ছিল। আমি তোমাদেরকে আবারও বলছি অনুবীক্ষণ, এখানে 4টা, বুঝতে পারছো কিনা? তুমি হয়তো বুঝতে পারছো না, আমি তোমাদের যারা বুঝতে পারতেছে না তাদেরকে বলতেছি। দেখো এখানে অটা উচ্চারণ হবে ও এর মতো আর কি, যে অ, এরপর যেহেতু উচ্চারণ করতেছি উচ্চারণ বানাতে দন্তান্ন, মধ্যাহ্ন সবসময় দন্তান্ন, ও নু, এরপরে বয়ের রস্যি হবে বিক্ষণ, যেহেতু উচ্চারণের নিয়মে লিখতেছি, তার মানে দেখো ও নু বিক্ষণ, বুঝতে পারছো কিনা? এইভাবে হবে, এখানে 4টা হবে, 3টা না 4টা হবে, বুঝতে পারছো কিনা? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, এটা আমাদের লেকচার শিটের মধ্যে আছে, তোমরা দেখে নিও। 1 নম্বর লেকচার শিটে 16 নম্বর প্রশ্নে দেখো, আমরা 16 নম্বর প্রশ্নে চলে যাই। 16 নম্বর প্রশ্নে কি আছে? 16 নম্বর প্রশ্নে আছে, মুক্তিযোদ্ধাদের সঙ্গে নুরুল হুদার সম্পর্ক স্বীকার করার কারণ কি? স্বীকার করার কারণ, এটা তোমরা যদি রেইনকোট গল্পটা, আখতারুজ্জামান ইলিয়াসের যে রেইনকোট গল্পটা তোমরা পড়েছো, সেই রেইনকোট গল্পের একদম শেষ প্যারার মধ্যে এই কথাটা উল্লেখ আছে। যখন নুরুল হুদাকে যে মিলিটারিরা বারবার তাকে আঘাত করতে সাপাত করে যখন তার পিঠের মধ্যে বাড়ি দিচ্ছে, সেটা তার কাছে স্রেফ উৎপাত মনে হচ্ছে। তখন নুরুল হুদার শরীরের মধ্যে যে রেইনকোটটা ছিল, সেই রেইনকোটটা তার মধ্যে একটা সাহস এবং উষ্ণতা জুগিয়েছিল। সেই উষ্ণতা যোগানোর কারণে, অর্থাৎ তার মধ্যে যে রেইনকোটের যে উদ্দীপনা, রেইনকোটের যে সাহস তার মধ্যে জেগেছিল, সেই সাহস উদ্দীপনা জাগার কারণেই
নুরুল হুদা অর্থাৎ মুক্তিযুদ্ধের সঙ্গে নুরুল হুদার সম্পর্ক স্বীকার করেছিল, অর্থাৎ তার মধ্যে আর কোনো ভয় কাজ করতেছিল না, তার মধ্যে আর কোনো ভয় কাজ করতেছিল না। তার মানে উত্তর হবে কি, রেইনকোটের উদ্দীপনার কারণে তিনি এই সম্পর্ক স্বীকার করছে যে হ্যাঁ আমার সাথে মুক্তিযোদ্ধাদের সম্পর্ক আছে। কথা ক্লিয়ার? এটা আমাদের লেকচার শিটে, তোমাদের মেইন বইতে, আমি আর লেকচার শিটে যাচ্ছি না, তোমরা আমাদের লেকচার শিটে এটা খুঁজে পাবে। এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। 17 নম্বর প্রশ্নে কি আছে দেখো। 17 নম্বর প্রশ্ন আছে, সে মুখ ফ্যাকাশে রক্তশূন্য এবং সে মুখে দুনিয়ার ছায়া নেই, লাল সালু উপন্যাসে কার সম্পর্কে কথাটি বলা হয়েছে? লাল সালু উপন্যাসে এখানে বলা হয়েছে আমেনা বিবি সম্পর্কে। অর্থাৎ আমেনা বিবিকে যখন ওই যে মজিদের রাজনীতির খপ্পরে পড়ে যখন আমেনা বিবিকে তালাক দিতে বাধ্য হয় খালেক ব্যাপারী, তখন আমেনা বিবির মুখ খুব ফ্যাকাশে হয়ে যায়। তালাক দেওয়ার পরে এখানে আমেনা বিবি সম্পর্কে মূলত কথাটা বলা হয়েছে। এটা তোমাদের জানার কথা, এটা তোমাদের জানার কথা। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর করতে পারছো। অন্যগুলো তো হওয়ার কোনো চান্সে নাই, জমিলা হওয়ার কথা না, রহিমা হওয়ার কথা না, তানু বিবি হওয়ার কথা না। এখানে আমেনা বিবির প্রতি যে অন্যায় করা হয়েছে, তখন আমেনা বিবির যে মুখ যে মলিন হয়ে গেছে, অর্থাৎ তার এতদিনের সুখের সংসার ভেঙে চারখার হয়ে গেছে, সে এখানে আমেনা বিবির সম্পর্কে এই কথাটা বলা হয়েছে। এটা তোমরা লেকচার শিট, আমাদের যে গাইড আছে সেগুলো খুলে তোমরা এই প্রশ্নের উত্তর পাবে। আমরা যেহেতু অনেকগুলো প্রশ্ন আবার অন্য সলভের ক্লাসও তোমাদেরকে দেখতে হবে, এই জন্য আমরা আর তোমাদেরকে আমি লেকচার শিটের পৃষ্ঠার মধ্যে যাচ্ছি না। আমরা পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্নে কি আছে, ওটা ছিল নিশানা আনন্দ আর সুখের। এই নিশানাটা কি? সেই নিশানাটা হচ্ছে তাল গাছ। অর্থাৎ এখানে তাল গাছ দ্বারা বোঝানো হয়েছে সে হচ্ছে, অর্থাৎ এতদিন যে আমেনা বিবির যে সুখের সংসার ছিল, অর্থাৎ আমেনা বিবির বাড়িতে খালি একটা তাল গাছ ছিল, সেই তাল গাছকে অর্থাৎ এসে সুখের নিশানা হিসাবে সে যখন তার বাবার বাড়িতে চলে যাচ্ছিল, সেই সুখের নিশানা অর্থাৎ তাল গাছের দিকে তাকিয়ে সে ছিল, সেই নিশানাটার কথাই বলা হচ্ছে এখানে, মূলত তাল গাছের কথাই বলা হচ্ছে। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখো পরবর্তী প্রশ্নে কি আছে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে জমিতে বীজ বপন এবং ফসল কাটার উপযুক্ত সময়কে। এটাও তোমাদের লাল সালু উপন্যাস থেকে করা হয়েছে। এই লাল সালু উপন্যাস থেকে এই প্রশ্নটা করা হয়েছে। এখানে বতর বীজু নবান্ন পুণ্যহ, এখানে লাল সালু উপন্যাসে অর্থাৎ কৃষকদের যে আনন্দ উৎসবে যে ধান কাটার যে সময়টা, এটাকে বলা হতো বতর দিন। এখানে দিনের কথা উল্লেখ না থাকলেও এটার নাম ছিল বতর দিন, অর্থাৎ কৃষকদের যে আনন্দ উৎসব করে যে ধান কাটার যে সময়, এটাকে বতর দিন বলা হতো। এটা তোমাদের জানার কথা। শব্দার্থ টিকা থেকে এই প্রশ্নটা করছে লাল সালু উপন্যাসের। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 20 নম্বর প্রশ্নে কি আছে দেখো। 20 নম্বর প্রশ্নে দুপা এগিয়ে ওধারে তাকিয়ে সে বলে, বিবি শিলাবৃষ্টি শুরু হয়েছে। এই উক্তির নেপথ্যে মজিদের কোন ভূত কাজ করেছিল? অর্থাৎ মজিদ মোহাম্মদনগর গ্রামের মানুষদেরকে বোকা বানিয়ে অঢেল সম্পত্তি সে অর্জন করেছিল। একদম শেষ মুহূর্তে এসে যখন সে দেখলো যে গ্রামের বন্যায় অর্থাৎ ভারী বৃষ্টির কারণে সব তলিয়ে যাচ্ছে, তখন সে রহিমাকে উদ্দেশ্য করে দুপায়ে গিয়ে তাকিয়ে সে বলে, বিবি শিলাবৃষ্টি শুরু হয়েছে। অর্থাৎ এই নেপথ্য মূলত কাজ করেছিল তার ভয়, অর্থাৎ তার সব কিছু হারিয়ে যাচ্ছে, গ্রামবাসী তার কাছে আইসা জিজ্ঞেস করছে, প্রশ্ন ছুড়ে দিচ্ছে, এই সব কিছুর পেছনে কাজ করেছিল তার ভয়। অর্থাৎ তার যে আর এতদিনে যে সুখের সাজানো, অর্থাৎ সে যে অন্য জায়গা থেকে আইসা একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল, তার সাম্রাজ্য আস্তে আস্তে সব ধ্বংস হয়ে যাচ্ছে, সব কিছু তলিয়ে নিয়ে যাচ্ছে, এই সব কিছুর পেছনে কাজ করেছিল ভয়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাই। তাহলে 20 নম্বর প্রশ্নের উত্তর কি হচ্ছে? ভয়। 21 নম্বর প্রশ্ন সহ্য। এখানে উচ্চারণ সূত্র থেকে আসছে। দেখো উচ্চারণ সূত্র থেকে আসছে সহ্য। এই সহ্য শব্দের উচ্চারণটা কি হবে? উচ্চারণ হবে কি হবে? আচ্ছা এখানে উজ্জ উজ্জ চলেছে, এখানে উজ্জ। আচ্ছা সহ্য উজ্জ মানে উচ্চারণ নিয়মটা একই রকম। তাহলে উজ্জ কি হবে? উজ্জ হবে কোনটা? এখানে উত্তর হওয়ার কথা ছিল খ, অর্থাৎ এখানে ওই যে মিস্টেক হওয়ার কারণে একসাথে হয়ে গেছে, অর্থাৎ উত্তর উত্তর হওয়ার কথা ছিল উজ্জ, এইভাবে হওয়ার কথা ছিল। তো উত্তর, আচ্ছা সমস্যা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। তো তোমরা জানো যে মহাপ্রাণের সাথে যখন জফলা যুক্ত হয়, মহাপ্রাণের সাথে যখন জফলা যুক্ত হয়, সেই জফলাটা যদি থাকে তো মহাপ্রাণের আগে অল্প প্রাণ থাকে। আমরা জানি যে ওই যে অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণের মধ্যে ক, খ, গ, ঘ, উ। তো 1 এবং 3, আমি যদি সিরিয়াল দিই 1 2 3 4 5, 1 এবং 3 কি অল্প প্রাণ ছিল না? 2 4 মহাপ্রাণ। অর্থাৎ মহাপ্রাণ কোনটা? 2 4। এই মহাপ্রাণের সাথে জফলা যখন যুক্ত হয় তখন উচ্চারণ শেষে তার আগের বর্ণকে নিয়ে উচ্চারিত হয়। তো উজ্জের মধ্যে
দেখো হয়ের সাথে হ কিন্তু একটা মহাপ্রাণ বর্ণ। এখানে মূলত উজ্জ, মনে রাখবা উচ্চারণ এবং বানান এক জিনিস না। আমরা ছোটবেলা দুষ্টামি করতে FUTURE ফাটারি না ফুটারি, আসলে এই প্রশ্নে আসলে এটা কি উচ্চারণ কি ফিউচার। তো উচ্চারণ এবং বানান এক জিনিস না, দুইটা আলাদা জিনিস। এখানে যদি আমরা উচ্চারণ যেটা হচ্ছে উহ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা উচ্চারণ করি কি উজ্জ। তার মানে এখানে জ এবং ঝ, তো এই ঝটা তো মহাপ্রাণ আর অল্প প্রাণ। তো মহাপ্রাণের সাথে যখন দেখো হঠাৎ হয়ের সাথে জ আছে, মহাপ্রাণের সাথে যখন জ ফলা হবে উচ্চারণের সময় সে তার আগের বর্ণ, তাহলে জয়ের আগের বর্ণ কি বর্গীয় জ, তো আগের বর্ণকে নিয়ে উচ্চারিত হবে। তার মানে উত্তর হবে কি এটা, অর্থাৎ খ হওয়ার কথা ছিল। এখানে ওই যে বর্ণগুলো একসাথে লেগে গেছে, এই জন্য তোমার মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে। কথা ক্লিয়ার? এর পরবর্তী প্রশ্নে কি আছে? পরবর্তী প্রশ্নে দেখো 22 নম্বর প্রশ্নে, কেউ কোথাও কিছু কি জাতীয় সর্বনাম? কেউ কোথাও কিছু কি জাতীয় সর্বনাম? সেটা হচ্ছে খ নম্বর অনির্দিষ্টতা জ্ঞাপক। আমরা আগে ছোটবেলায় বলতাম এক দেশে এক রাজা ছিল, কোন দেশ সেটা আর কেউ জানে না। বুঝতে পারছো কিনা? এক দেশে এক রাজা ছিল, কোন দেশ সেটা আর কেউ জানে না, কোনো এক কালে, এরকম দাঁড়কে। অর্থাৎ কেউ কোথায় এটা অনির্দিষ্ট, মানে এটা কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই, কিছু কি কোনো কিছু এরকম, এগুলো হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম, এটা তোমাদের ওই যে পদ প্রকরণ থেকে আসছে, যে সর্বনাম থেকে আসছে। আশা করি এই প্রশ্নের উত্তর তো সহজ ছিল। আসলে গুচ্ছের যে আজকে প্রশ্ন ছিল, প্রশ্নটা অনেক সহজ ছিল। যারা একটু মাথা চিন্তা করে প্রশ্ন করে তারা এই প্রশ্নে অনেক ভালো করার কথা ছিল। আচ্ছা, পরবর্তী 23 নম্বর প্রশ্নে কি ছিল দেখো। 23 নম্বর প্রশ্ন আছে কোন বাক্যটি শুদ্ধ? কোন বাক্যটি শুদ্ধ যদি আমরা দেখতে যাই তাহলে উত্তর হবে খ নাম্বার, ষোড়শ বার্ষিক সাধারণ সভা। বার্ষিকই দেখো, বার্ষিকই না, শব্দটা হচ্ছে বার্ষিক, তার মানে এটা ভুল আছে। এরপরে 16তম, এটা তো কোনোভাবে শুদ্ধ না, এটাও শুদ্ধ না। শুদ্ধ হচ্ছে কোনটা? খ নাম্বারটা শুদ্ধ। কোনটা? খ নাম্বার। অনেকেই সঠিক উত্তর দিচ্ছে, তার মানে ওরা অনেক ভালো পরীক্ষা দিছে, তাদের ভালো রেজাল্টের আমি প্রত্যাশী। আচ্ছা, তাহলে 23 নম্বর উত্তর কি হবে? ষোড়শ বার্ষিক সাধারণ সভা, এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। এর পরবর্তী দেখো 24 নম্বর প্রশ্নে কি আছে। এটা তোমাদের পারিভাষিক শব্দ থেকে আসছে। কোথা থেকে আসছে? পারিভাষিক শব্দ থেকে আসছে। পারিভাষিক শব্দ থেকে আসছে। তোমরা যারা পারিভাষিক শব্দগুলো পড়ছো, এটা মূলত একটা ফ্রেজ ইডিয়মও বলা যায়, যেটা ইংরেজিতে ফ্রেজ ইডিয়ম বলো। যারা ইংরেজি ফ্রেজ ইডিয়ম পড়ছো তারা এই প্রশ্নের উত্তর জানার কথা। নহলে অ্যাভয়েড মানে হচ্ছে কি বাতিল, মামুলি মানে হচ্ছে জেনারেলি, এরপর হচ্ছে ব্লক শূন্যতা, নিউট্রাল নিরপেক্ষ। তার মানে উত্তর কি হবে? উত্তর হবে খ। উত্তর হবে খ। নুলার অ্যাভয়েড মানে হচ্ছে কি বাতিল। অনুবাদ, এখানে অনুবাদ আকারে দিছে, বুঝতে পারছো কিনা? আর এটা একটা প্রেজিডিয়াম ধরা যায়। আবার তোমরা যদি যেহেতু বাংলায় আসছে, এখন তার প্রেজিডিয়াম বলা যায় না, এখানে অনুবাদ আকারে দিছে, অথবা তুমি এটাকে পারিভাষিক হিসাবে দিতে পারো। বুঝতে পারছো কিনা? এর পরবর্তী প্রশ্নে দেখো, পরবর্তী প্রশ্নে কি আছে 25 নম্বর বলছে কোন শব্দটি শুদ্ধ? কোন শব্দটি শুদ্ধ সেটা যদি আমরা যদি শুদ্ধ হচ্ছে ইতপূর্বে, 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 এটা হচ্ছে শুদ্ধ। এখন তোমাদের অনেকের প্রশ্ন জানো ক কেন শুদ্ধ না? ক কেন শুদ্ধ না? আর এটা নিরহংকারী না, এটা হবে নিরহংকার, তার মানে এটা ভুল। সক্ষতা না, শব্দটা হবে সক্ষ, তার মানে এই দুইটা ভুল। এখন দুইটা শুদ্ধ হওয়ার কথা। ক অধিকতর শুদ্ধ হচ্ছে ঘ নাম্বারটা, এটা ভুল, কিন্তু ঐতিহাসিকভাবে সুকেশিনীকেও শুদ্ধ ধরা যায়, কিন্তু এটার মূল অধিকতর শুদ্ধ হচ্ছে, এটার মধ্যে কোনো ধরনের ভুল নাই, কিন্তু এটা আমরা ব্যবহার করি এইভাবেই, কিন্তু এটা আসলে ভুল। সুকেশিনী শব্দটা ভুল, কিন্তু আমরা আমাদের প্রচলিত বইয়ে এটাকে শুদ্ধ হিসাবেই লেখা হয়, কিন্তু আসলে এটা শুদ্ধ না। মূল শুদ্ধ হচ্ছে কোনটা? ইতিপূর্বে, এটা হচ্ছে শুদ্ধ শব্দ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে কি আছে দেখো। পরবর্তী প্রশ্নে কি আছে? রূঢ়ি শব্দের উদাহরণ কোনটি? রূঢ়ি শব্দের উদাহরণ হচ্ছে কোনটা? সন্দেশ। রূঢ়ি শব্দের উদাহরণ কোনটি? সন্দেশ। এই পঙ্কজ, এটা হচ্ছে যোগুরুর, জলদ, এটা হচ্ছে যোগুরুর, আর এটা আসলে কোনো শব্দই না, এটা কোনো শব্দই না। আমরা যখন তোমাদেরকে ক্লাসে পড়িয়েছিলাম যে রূঢ়ি এবং যোগরুড়ের মধ্যে পার্থক্য, দেখো একটা হচ্ছে রূঢ় বা রূঢ়ি, রূঢ় বা রূঢ়ি, আরেকটা হচ্ছে যোগরুড়, আরেকটা কি যোগরুড়। তো রূঢ়ি বা রূঢ় কোনটা? যেগুলো হচ্ছে প্রত্যয়, উপসর্গ, সন্ধি, যে শব্দগুলো হচ্ছে প্রত্যয়, উপসর্গ, সন্ধি সাধিত, সেগুলো হচ্ছে রূঢ় শব্দ। আর যেগুলো হচ্ছে সমাস সাধিত, কি সাধিত? সমাস সাধিত, যেগুলো হচ্ছে সমাস সাধিত সেগুলো হচ্ছে যোগরূঢ়। দেখো পঙ্কজ, এটা কিন্তু ব্যাস বাক্য করা যায়। পঙ্কে জন্মে যা,
জলদ, জল দেয় যে, জল দেয় যে, তার মানে এই দুইটা হচ্ছে সমাস সাধিত, তার মানে এই দুইটা হচ্ছে যোগরূঢ়। আর সন্দেশের আমরা যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে হবে সংযোগ দেশ, সংযোগ দেশ, তার মানে এটা সন্ধি সাধিত, সন্দেশ, তার মানে যেগুলো সন্ধি সাধিত এগুলো হচ্ছে রূঢ়ি শব্দ। কথা ক্লিয়ার? সেগুলো হচ্ছে রূঢ়ি শব্দ, বুঝতে পারছো? আবার এটার আরো ওই যে ব্যাকরণিক সঙ্গ হচ্ছে যে, যে শব্দের উৎপত্তিগত অর্থে ব্যবহারিক অর্থে একরকম না, অর্থাৎ রূঢ়ি এবং যোগরূঢ় দুইটারই সংজ্ঞা একই রকম, উৎপত্তি ব্যবহারিক একরকম না, উৎপত্তি এবং ব্যবহারিক কি না একরকম না, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য একটা সমাস সাধিত আর একটা হচ্ছে প্রত্যয় উপসর্গ সন্ধি সাধিত, এটা হচ্ছে মূল পার্থক্য। কথা ক্লিয়ার? কিন্তু সংজ্ঞা একই রকম, যে উৎপত্তি আর ব্যবহারিক। আমরা জানি যে সন্দেশ সাধারণত কি, যদি এটার উৎপত্তিগত অর্থ করি, উৎপত্তিগত অর্থ কি সমযোগ দেশ, মিষ্টান্ন, কিন্তু আমরা সন্দেশ কি অর্থে ব্যবহার করি? মিষ্টি অর্থে। কিন্তু আবার কি এটা কি সংবাদ, উৎপত্তি অর্থ কি সংবাদ, কিন্তু আমরা ব্যবহার করি কি অর্থে? মিষ্টি অর্থে। কথা ক্লিয়ার? উৎপত্তি ব্যবহারিক এক না, এগুলো হচ্ছে। তার পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই, 26 নম্বর গেছে, 27 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। আসা ভাব বিশেষের উদাহরণ। তোমরা ইংরেজিতে নাউন পড়ছো 5 প্রকার। কয় প্রকার পড়ছো? নাউন পড়ছিলে 5 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু বাংলায় নাউন ছিল 6 প্রকার। কয় প্রকার ছিল? 6 প্রকার ছিল। তো এক প্রকার যেটা বেশি ছিল সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। ভাববাচক অর্থাৎ যে শব্দের মধ্যে ক্রিয়ার ভাবটা প্রকাশিত হয়, যে শব্দের মধ্যে ক্রিয়ার ভাবটা প্রকাশিত হয় সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। দেখো কাগজ, এটা বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য। প্রাণী, সেটা বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য। বিড়াল, এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। একমাত্র সন্দেহ, যেখানে হচ্ছে ক্রিয়ার ভাবটা প্রকাশিত হয়েছে সেটাই হচ্ছে ভাববাচক বিশেষ্য। কথা ক্লিয়ার? যেখানে যেই শব্দের মধ্যে ক্রিয়ার ভাবটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। তার মানে উত্তর কোনটা? উত্তর হচ্ছে তোমাদের ক নাম্বার উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নে কি আছে? পরবর্তী প্রশ্নে আছে হচ্ছে তোমাদের, দেখো 27 নম্বর গেছে, 28 নম্বর প্রশ্ন তোমাদের কি আছে? নিরাক অর্থ কি? নিরাক শব্দের অর্থ হচ্ছে স্তব্ধতা। নিরাক শব্দের অর্থ কি? স্তব্ধতা। এটার উত্তর হচ্ছে খ নাম্বারটা। সরলতাও না, প্রাঞ্চঞ্চলতা না, উজ্জ্বলতাও না। এটা নিরাক শব্দের অর্থ কি? স্তব্ধতা, অর্থাৎ খুব মানে একদম নীরব, নিস্তব্ধ যেটা আছে এটা হচ্ছে স্তব্ধতা আর কি, একদম শান্ত শিষ্ট যেটা, এটা হচ্ছে স্তব্ধতা। এর পরবর্তী প্রশ্নে কি আছে দেখো, মন্দ নহে খাঁটি সোনা বটে, মন্দ নহে খাঁটি সোনা বটে। দেখি তোমরা বলো তো এই প্রশ্নের উত্তর কোথা থেকে করা হয়েছে? এই প্রশ্নের উত্তর কোথা থেকে করা হয়েছে কে বলতে পারবা? দেখি তোমরা, মন্দ নহে খাঁটি সোনা বটে। আমি উত্তর বলি না, আমি বলছি কোন প্রবন্ধ থেকে এই যে প্রশ্নটা করা হয়েছে। অপরিচিত, মিনহাজউদ্দিন সাব্বির সঠিক উত্তর করেছে অপরিচিত, অপরিচিত, অপরিচিত। তার মানে এই প্রশ্নের সাথে তোমরা অনেকেই পরিচিত এবং খুব সুন্দর, অনেকেই কমেন্টে জানিয়েছে। কারণ হচ্ছে তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়া করছো, তোমরা ফিন্টু দা, জন্টু দা, মিন্টু দা, বল্টু দা কোনো দায়ের সাথে তোমরা পরিচিত না। তোমরা পরিচিত হচ্ছে বিনু দাদার সাথে। কারণ হচ্ছে যে ছুটিতে এসে তোমরা ছুটিতে এসে যে তোমার অপরিচিত গল্পের নায়ককে অনুপমের মন উতালা করে দিয়েছিল, সেই উতালা করে দেওয়া ব্যক্তিটার নাম হচ্ছে বিনুদা, যে হচ্ছে অনুপমের পিস্তুত ভাই। বুঝতে পারছো কিনা? এই বিনুদায় মূলত বলছে কি মন্দ না, অর্থাৎ ওই যে কল্যাণীকে দেখে আসার পরে, অর্থাৎ অনুপম তো যায় নাই কল্যাণীকে দেখতে, কল্যাণীকে দেখতে গিয়েছিল কে? এই বিনুদাই দেখতে গিয়েছিল। দেখতে গিয়ে আসার পরে তখন, কারণ বিনুদায়ের রুচি সম্পর্কে, রুচিবোধ সম্পর্কে সবার একটা আত্মবিশ্বাস, যেখানে আমরা বলি ওয়াও, সেই, অসাম, সেখানে বিনুদা বলে খারাপ না, চলে। মানে অর্থাৎ যেখানে বিনুদায় এই কথাগুলো বলবে তার মানে হচ্ছে বিনুদায়ের রুচি সম্পর্কে, পছন্দ সম্পর্কে সবাই একটু, সবার একটা কি আস্থার জায়গা ছিল। এই জন্য যখন বিনু দাদা এসে বলছে মেয়ে কি মন্দ নহে খাঁটি সোনা বটে, তখন আর অনুপমের বুঝতে বাকি রইল না, না ওই যে হরিশ তো আর বেশি বাড়াবাড়ি করে মানে বেশি কিছু বলে নাই, যা বলছে তার সঠিক বলছে। তার মানে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে তোমাদের পারিভাষিক শব্দ থেকে আসছে, দেখো এক্সাবেশন, এটার
সঠিক পারিভাষিক শব্দ হচ্ছে খনন। কোনটা হবে? খনন। বুঝতে পারছো কিনা? এটা তোমাদের পারিভাষিক শব্দ থেকে আসছে। কথা ক্লিয়ার? এটা হবে খনন। এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। দেখো, কোকিল শব্দের সমার্থক শব্দ। কোকিল শব্দের সমার্থক শব্দ হচ্ছে পিক। পারাবত মানে কবুতর, এরপরে মাতঙ্গ পুলিন। বুঝতে পারছো কিনা? তার মানে সঠিক কোনটা? সঠিক হচ্ছে পিক। এটা হচ্ছে তোমাদের কোকিল শব্দের সমার্থক শব্দ। কোকিল শব্দের সমার্থক শব্দ হচ্ছে কি? পিক। আচ্ছা, এরপরে 32 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। 32 নম্বর প্রশ্নে তোমাদের কি আছে? 32 নম্বর, ছেলেটি কাঁদতে লাগলো। বাক্যটি চিহ্নিত, অর্থাৎ এই যে কাঁদতে লাগলো, তোমাদের প্রশ্নের মধ্যে এখানে এভাবে আন্ডারলাইন করে দেওয়া ছিল। কাঁদতে লাগলো, বাক্যটির চিহ্নিত ক্রিয়াপদ কোন অর্থে ব্যবহৃত? সেটা হচ্ছে অবিরাম। অর্থাৎ একটা ছেলে যখন কাঁদতেছে, কাঁদতে লাগলো, তো এটা অবিরাম বোঝায় না? এটা তোমাদের অবশ্যই অবিরাম বোঝায়। তো এই ছেলেটি কাঁদতে লাগলো, বাক্যটির অর্থাৎ তোমাদের যে মূল প্রশ্ন ছিল, প্রশ্নের মধ্যে এখানে নিচে একটা আন্ডারলাইন করে দেওয়া ছিল। এই বাক্যটি চিহ্নিত ক্রিয়াপদ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অবিরাম অর্থে ব্যবহৃত। কোন অর্থে? অর্থাৎ আকস্মিকতা না, সূচনা সমাপ্তি না, এটা অবিরাম অর্থে ব্যবহৃত। অর্থাৎ একটা ছেলে কাঁদতেছে, তো এটা অবিরামিত হওয়ার কথা। বুঝতে পারছো কিনা? আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সঠিক করেছো। এর পরবর্তী প্রশ্নে তোমরা চলে যাও। দেখো, 33 নম্বর প্রশ্ন, অভাব অর্থে উপসর্গে ব্যবহৃত হচ্ছে কোন শব্দে? অভাব অর্থে অথই। অর্থাৎ যার কোনো কুল কিনারা নাই, যার কোনো কুল কিনারা নাই, সেটাই হচ্ছে কি? অথই। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন কি আছে? 34 নম্বর প্রশ্নে তোমাদের কি আছে? দেখো, পেঁপে কোন ভাষার উৎস? সেটা তোমরা অবশ্যই আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, সাবি, ফাউরুটি, ফাদ্রি, বালতি, ফেফে, এই সবগুলো শব্দ হচ্ছে কি? পর্তুগিজ শব্দ। কি শব্দ? পর্তুগিজরা যখন আমাদের এই দেশে আসছিল, বুঝতে পারছো না? অর্থাৎ এই দেশে আগমনকারীদের মধ্যে যারা শুরুর দিকে আসছিল, তাদের মধ্যে কি পর্তুগিজ জলদেশে বাস্কো দা গামার কথা তোমরা পড়ছো। এই পর্তুগিজরা আমাদের দেশে এসে আমাদের ভাষার সাথে কিছু শব্দ যুক্ত করে দিছে। সেই শব্দগুলোই আমরা এখন বাংলা ভাষায় ব্যবহার করি। এই পর্তুগিজ শব্দ তোমরা অনেকগুলো পড়ছে। এটা কি? পর্তুগিজ শব্দ। পেঁপে শব্দটা কি? পর্তুগিজ শব্দ। এবার আমরা সর্বশেষ প্রশ্ন আমাদের আসছে সমাস থেকে। দেখো, 35 নম্বর প্রশ্ন, যেটা প্রাদি সমাসের উদাহরণ কোনটি? আমরা জানি যে প্রাদি সমাজের উদাহরণ ছাত্র কোনো শব্দের সাথে সাধারণত যদি প্র উপসর্গ থাকে, কি থাকে? প্র উপসর্গ থাকে। সেই প্র উপসর্গ থাকলে আমরা সাধারণত সেটাকে প্রাদি সমাস বলি। যেমন প্রবাদ, প্রবাদ, প্রভাত। অর্থাৎ প্র উপসর্গ থাকলে, যেটা আসলে প্রর আলাদা নিজস্ব কোনো অর্থ থাকবে না, এরকম যদি প্র উপসর্গ প্রকৃষ্ট কোনো অর্থ প্রদান করে, সেটাকে প্রাদি সমাস বলে। তাহলে এখানে প্রাদি সমাস উচ্চারণ কোনটা? প্রগতি। আর এই পকেট মান হচ্ছে উপপদ তৎপুরুষ, পরাজয়, অব্যয়ীভাব, প্রতিক্রিয়া, অব্যয়ীভাব সমাস। বুঝতে পারছো কিনা? তার মানে প্রাদি সমাসের উদাহরণ কোনটি? এটা হচ্ছে প্রগতি, পরিভ্রমণ, এগুলো হচ্ছে কি? প্রাদি সমাস। বুঝতে পারছো কিনা? এই হচ্ছে তোমাদের আজকের যে প্রশ্ন, এই হচ্ছে তোমাদের আজকের যে তোমাদের যে গুচ্ছ যে প্রশ্ন ছিল, সর্বশেষ প্রশ্ন এই যে প্রাদি সমাস থেকে আসছে। তো আশা করি তোমরা এই প্রশ্ন প্রকৃষ্ট, একজন বলছে হ্যাঁ প্রকৃষ্ট এটা প্রাদি সমাস, তো প্রকৃষ্ট অর্থে যেগুলো ব্যবহার হয় সেগুলো প্রাদি সমাস। তো তোমরা যারা আজকে গুচ্ছে ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে। যারা ভালো করছে তাদের জন্য অনেক শুভকামনা, আর যারা ভালো করে না তাদের জন্য অনেক বেশি শুভকামনা। মনে রাখবা, সাফল্যের কোনো শর্টকাট কোনো টেকনিক নেই। বুঝতে পারছো কিনা? সফলতা যে কোনো জায়গা থেকেই, তোমরা অনেকে যারা বিশ্ববিদ্যালয় মানে পাবলিক বিশ্ববিদ্যালয় পড়াশোনার যে স্বপ্ন, অনেকের এখান থেকে সত্যি হবে, অনেকের হয়তো মিস্টেক হতে পারে। কিন্তু যাদের মিস্টেক হবে তারা কি জীবনে কি কিছু করবে না? অবশ্যই করবে। তারা হয়তো এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা, তাদের থেকে অনেক বেশি ভালো কিছু করবে। তো এখানে হতাশ হলে তুমি হয়তো জীবনের অনেক দূরে অনেক পিছিয়ে যাবে। এখানে হতাশ হওয়ার কিছু নেই। আর এখানে তোমরা তোমাদের যে পিছনের যে ভুলগুলো, সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে যারা সামনে এগিয়ে যাবে, তারা এখানে ভালো রাখবে। মনে রাখবে যে অতীতের অনুশোচনা, বর্তমানে পরিকল্পনাহীন জীবন, ভবিষ্যতে রঙিন স্বপ্ন, এটাকে বলে বোকামিজ জিন্দেগি। অর্থাৎ তুমি অতীতে যা ভুল হয়েছে সেই ভুলকে আঁকড়ে ধরে থাকলে হবে না। তোমাকে বর্তমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। এবং ভবিষ্যতে তুমি অনেক বেশি রঙিন স্বপ্ন দেখার কোনো দরকার নাই। তোমার বর্তমানে বলে দিবি তুমি ভবিষ্যতে কি হবে। বুঝতে পারছো? তো তোমাদেরকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে, পরবর্তী যে আমাদের সাধারণ জ্ঞানের ক্লাস হবে, তো
ইংলিশ ক্লাস হবে পরবর্তীতে। আচ্ছা, তোমাদের পরবর্তীতে ইংরেজি ক্লাস হবে, সেই ইংরেজি ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমাদের জন্য অনেক দোয়া, ভালোবাসা রইল। সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। ধন্যবাদ সবাইকে।